ওকে, দেখেন আজকে আমরা পড়বো ওয়াল্ট হুইটম্যান 3 নাম্বার পার্টসের কোশ্চেন। এটা হ্যান্ড নোটের 183 পেজে আছে, যাদের কাছে নাই গ্রুপ থেকে দেখেন, গ্রুপে ছবি দেওয়া আছে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে কনসিডার হুইটম্যান অ্যাজ এ পোয়েট অফ জয় অ্যান্ড অপটিমিজম। ওকে, মানে হচ্ছে ওয়াল্ট হুইটম্যান উনি একজন আনন্দের কবি বা আশাবাদ ব্যক্ত করার কবি কিনা আর কি, ওকে, বা একজন অপটিমিস্টিক পয়েট কিনা, এটা আলোচনা করে। এখানে বলছে যে ওয়াল্ট হুইটম্যান is a famous poet and an outstanding personality in the history of American literature who brought about revolution by his adoption of prose for poetry। মানে সে আমেরিকার সাহিত্যে একটা বড়সড় একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে। কেন? কারণ সে কবিতা লিখছে অনেকটা গদ্যের মতো করে। যেমন আপনার ওয়াল্ট হুইটম্যানের একটা কবিতা ফার্স্ট ইয়ারে ছিল, ক্রসিং ব্রুকলিন ফেরি, সম্ভবত ক্রসিং ব্রুকলিন ফেরি, মেবি ওটা ওয়াল্ট হুইটম্যানের লেখা ছিল। তো দেখবেন ওই কবিতার একটা একেবারে মানে বড় বড় লাইন, অনেক হচ্ছে লং লং লাইন আর কি, আর সেগুলো গদ্যের মতো। তো উনি এই যে হচ্ছে প্রজাকারের ভার্স এগুলো নিয়ে ইন্ট্রোডিউস করাইছে। হি মে বি রিগার্ডেড অ্যাজ এ পাইনিয়র অফ দ্য ফ্রি ভার্স প্রোজ ভার্স। সে হচ্ছে এই যে ধারা মানে কবিতা লেখার এই যে যে ধরন আর কি, ফ্রি ভার্স বা প্রোজ ভার্স, এই ধারার উদ্ভাবক। হি ইজ মোস্টলি নোন ফর হিজ সিঙ্গেল ওয়ার্ক লিভস অফ গ্রাস, এবং এইটি তার সবচেয়ে উল্লেখযোগ্য সাহিত্যকর্ম বা কাব্যগ্রন্থ, হুইচ হি বট আউট ইন 3 এডিশন উইথ অ্যাড পয়েমস, এবং যেগুলো সে 3 বার পাবলিশ করে, নতুন নতুন কবিতা অ্যাড করে এই 1850 থেকে 1860 সালের মধ্যে। বলছে হুইটম্যানস পোয়েট্রি ইজ কমপ্লিটলি প্রিঅকুপাইড উইথ দ্য মোস্ট হিউম্যানিস্টিক আইডিয়াস, এবং তার কবিতার থিম কি, মানে মানবতাবোধ নিয়ে। যেমন এখানে বলছে লিবার্টি নিয়ে, ইকুয়ালিটি নিয়ে, ফ্র্যাটার্নিটি মানে গণতন্ত্রের ধারক বাহক সে, এবং তার কবিতাগুলো সেই ধাঁচের লেখা। এরপর বলছে যে অল হিজ আইডিয়ালস আর বেসড অন দ্য বেসিক বিলিফ অফ দ্য ইন দ্য ডিগনিটি অফ হিউম্যান বিং। তার মানে তার সবগুলো, তার কবিতার সবগুলো থিম হচ্ছে কি, মানুষের যে সম্মান, সেই সম্মানের প্রতি যে বিশ্বাস বা বিলিফ, সেটা নিয়ে মূলত। So for the first time, his poetry gave equal status to all men as well as women, poor, rich, negro, slave, Deccan। মানে তার কবিতা সে সবাইকে সমানভাবে দেখছে বা সবার প্রতি সমান দৃষ্টিভঙ্গি দিছে। So his poems are a source of joy to everyone, and through them he tries to send us an optimistic message। তার মানে তার কবিতা কি আমাদের কাছে একটা আনন্দের উৎস, এবং সেই কবিতার মাধ্যমে একটা আশাবাদের কথা বলছে, মানে একটা বিপ্লবের বা একটা পরিবর্তনের কথা বলছে মূলত। ওকে, ইন্ট্রোডাকশনটা। এরপর আছে যে 6 ব্লেসিংস অফ গড, যে সে সবসময় ঈশ্বরের কাছে কি চেয়েছে, আশীর্বাদ চেয়েছে। যে হুইটম্যানস অপটিমিজম মে বি ট্রেসড ইন সং অফ মাইসেলফ, মানে তার এই কবিতা তো আমরা তার অপটিমিস্টিক নোশন বা ধারণাটা পাই আর কি। In section 3 of the poem says that he is not interested in the philosophical discussion regarding the beginning or end of the creation. He is interested in the present and in the blessings of God which he can enjoy at the moment। মানে সে বলছে যে এই দুনিয়া কিভাবে তৈরি হয়েছে না হয়েছে বা কিভাবে শেষ হবে না হবে, আমি এগুলো নিয়ে ভাবি না, বরঞ্চ আমি বর্তমান নিয়ে ভাবি আর কি। তার মানে অতীত ভবিষ্যৎ নিয়ে তার তেমন কোনো মাথা ব্যথা নাই, সে জাস্ট বর্তমানটাকে এনজয় করতে চায়, বা সে বর্তমানে মানে ঈশ্বরের সান্নিধ্য পেতে চায় আর কি। যে ম্যান অ্যাকর্ডিং টু হিম ইজ বোথ ফিজিক্যাল এন্ড স্পিরিচুয়াল, এবং সে কি বলছে যে মানুষের মধ্যে মানে হচ্ছে মানুষ রক্ত মাংসের, আবার তার মধ্যে স্পিরিচুয়ালিটিও আছে অবশ্য। ইট ইজ অনলি থ্রু দ্য বডি দ্য সিন দ্যাট ওয়ান রিয়েলাইজেস দ্য সোল দ্য আনসিন, এবং সে বলছে বডি এবং সোলের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে, একটার মাধ্যমে আর একটা রিয়ালাইজ বা বোঝা সম্ভব আর কি। যে হি ইজ ফুলি স্যাটিসফাইড উইথ হিজ বডি অ্যান্ড সো হি সিংস অ্যান্ড ড্যান্সেস উইথ সে তার মানে হচ্ছে বডি এবং সোল এই দুইটা নিয়ে সন্তুষ্ট, যার ফলে সে এরকম গান গাইছে যে ক্লিয়ার অ্যান্ড সুইট ইজ মাই সোল অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড সুইট ইজ দ্য অল দ্যাট ইজ নট মাই সোল, লুক না ল্যাক ওয়ান ল্যাক্স বোথ অ্যান্ড দ্য আনসিন ইজ প্রুভড বাই দ্য সিন। তার মানে দেখেন সে এখানে বর্তমান নিয়ে থাকতে চাইছে, এবং সেটা নিয়ে সে আনন্দ মানে সে সেটার মধ্যে আনন্দ খুঁজে পেয়েছে আর কি। ওকে, এরপর হচ্ছে কি ডেমোক্রেটিক আইডিয়াল, মানে গণতন্ত্রের যে ধারণা বা আদর্শ যাকে বলে, ভাবাদর্শ। যে ওয়াল্ট হুইটম্যান ইজ আ পোয়েট অফ জয় অ্যান্ড অপটিমিজম ইন হিজ ট্রিটমেন্ট অফ হিজ থিমস অ্যান্ড অলসো ইন হিজ এটিটিউড টু লাইফ। মানে সে যেভাবে থিম উপস্থাপন করছে জীবনের প্রতি তার যে দৃষ্টিভঙ্গি কেমন, সেই দিক থেকে আমরা তাকে একজন কি বলতে পারি, মানে সেখানে তার অপটিমিস্টিক নোশন বা বিলিফটা আছে। যে ইট ইজ হিজ অপটিমিজম দ্যাট কনসিপ্টস অফ এ ইউনিভার্সাল ব্রাদারহুড, মানে তার অপটিমিজমের জন্যই সে মূলত একটা সার্বজনীন ভ্রাতৃত্ববোধের কথা বলছে তার কবিতায়। যে ফ্রি ডেমোক্রেটিক ওয়ার্ল্ড, মানে যেখানে সবার সমান অধিকার বা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এরকম একটা জগতের কথা বলছে আর কি। যে হুইটম্যান উইজ এ স্ট্রং প্রোপাগেটর অফ ডেমোক্রেসি, সে কি গণতন্ত্রের বাহক বা ধারক ছিল। হি রেবেলড এগেনস্ট কনভেনশনাল পোয়েটিক সাবজেক্ট সাচ অ্যাজ কিংস অর নোবেল, যেমন গতানুগতিক ধারাতে যে কবিতা লেখা হয় সেগুলো সাবজেক্ট ম্যাটার ছিল কারা,
রাজরাজটা মানে উঁচু বংশীয়, কিন্তু উনি এগুলোর মধ্যে ভিন্নতা আনছে। যে হি সিংস অফ দ্য কমন আমেরিকান এঙ্গেজড ইন হোমলি টাস্ক অ্যান্ড দ্য ব্ল্যাক স্মিথ, দ্য নিগ্রো টিমস্টার, দ্য বুচার, দ্য ফার্মার, দ্য মাদার সুইং, দ্য সোলজার কিপিং ওয়াচ অন ব্যাটল ফিল্ড। তার মানে সাধারণ মানুষজনদেরকে কবিতায় নিয়ে আসছে। এটাও কিন্তু একটা ডেমোক্রেটিক স্পিরিট, মানে সবাইকে সমান গুরুত্ব দেয় আর কি। In his poetry, we hear hum of house building, seagull dressing, ship joining, ferrying, mining, iron smelting, stone cutting and cotton laying। তার মানে তার কবিতা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে বা দৈনন্দিন জীবনে ঘটা যে কাজ, সেই কাজের উদাহরণগুলো পাই আর কি। মানে সে সাধারণ মানুষজনদেরকে ইন্ডিকেট করছে ওইগুলোর মাধ্যমে। So these homely activities had great influence for him, as he describes in the poem Song of the Exposition. ওইরকম একটা ধারণা সে তার এই কবিতায় উল্লেখ করছে বা ডেসক্রাইব করছে যে বেটার ফ্রেশার বিজিয়ার স্পেয়ার এ ওয়াইড আনটাইপ ডোমেইন অ্যাওয়েটস ডিমান্ডস ইউ। তার মানে দেখেন তার কবিতাগুলো কি বলে, ডেমোক্রেটিক আইডিয়াল, মানে হচ্ছে গণতন্ত্রের কথা বলে, সবার সমান অধিকার কথা বলে। ওকে, তার মানে সেখান থেকে একটা অপটিমিস্টিক বিলিফ শেয়ার করছে যে সবার সমান অধিকার হবে, কাউকে সে বাদ দেয়নি। এরপর হচ্ছে কি যে অপটিমিস্টিক বিলিভ, যে ইন সেকশন 51 অফ দ্য পোয়েট অ্যাডস হিজ রিডার টু ফরগেট অ্যাবাউট দ্য পাস্ট অ্যান্ড টু থিঙ্ক অনলি অফ দ্য ফিউচার। তো এই সং অফ মাইসেলফ এই কবিতা 51 নাম্বার যে স্ট্যান্জাটা, সেইখানে সে বলছে যে হচ্ছে অতীতের কথা ভুলে যেতে, শুধুমাত্র ভবিষ্যৎ নিয়ে ভাবো। যে হি ইজ কনফিডেন্ট দ্যাট দ্য ফিউচার হ্যাজ হ্যাপিনেস টিনেস্ট ফর হিম। কারণ সে নিশ্চিত যে ভবিষ্যতে তার জন্য কি এই যে খুব সুখ অপেক্ষা করতেছে আর কি, মানে ভালো কিছু। যে দ্য রিডার্স অলসো শুড বি অপটিমিস্টিক লাইক হিম। কবি এক্সপেক্ট করছে তার রিডাররাও যেন তার মতো অপটিমিস্টিক টাইপের হয়। যে ইন দ্য ফাইনাল সেকশন দ্য পোয়েট tells his readers that he bequeaths himself to the dirt from which he would grow in the form of grass which is love। মানে এরপরে এই কবিতার 12 নম্বর সেকশনে কবি সে তার রিডারদেরকে এরকমটা বলছে যে আমি জাগ্রত হয়েছি কোন জায়গা থেকে, সেই ঘাস থেকে, মানে যে ঘাসকে আমি ভালোবাসি। মানে কথা আমি একেবারে তুচ্ছ যে জিনিস সেগুলোর মধ্যে মূলত বিচরণ করি, তাই হচ্ছে এখানকার কথা বা মেইন কথা কবি যেটা এখানে বোঝাইতে চাইছে। যে দ্য পোয়েটস মিস্টিক জার্নি ends with an union with the divine soul, and this union can be achieved by all those who are sincere and honest in their quest for the Almighty। এবং কবি এখানে আরো বলছে যে আমি সবশেষে ঈশ্বরের সান্নিধ্যে মিলিত হবে, এবং সেটা শুধুমাত্র তাদের পক্ষে আসিফ অর্জন করা সম্ভব যারা খুবই সিনসিয়ার এবং যারা অনেস্ট এবং যারা সত্যিকার অর্থে ঈশ্বরকে খুঁজে বেড়ায়। তার মানে দেখেন সে কিন্তু এখানে একটা অপটিমিস্টিক বিলিপের কথা বলে যে ভবিষ্যতে তার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে আর কি। ওকে, যেমন এখানে বলছে আই বিকুয়েথ মাইসেলফ টু দ্য ডিড টু গ্রো ফ্রম দ্য গ্রাস আই লাভ, ইফ ইউ ওয়ান্ট মি অ্যাগেন লুক ফর মি আন্ডার ইউর বুটস অলসো। যে টু সাম আপ, হুইটম্যানস অপটিমিজম স্প্রিংস ফ্রম হিজ কনসেপ্ট অফ দ্য পোয়েট বিং এ কমপ্লিট লাভার অফ দ্য ইউনিভার্স। তার মানে বলতে পারে আসলে সে কোন দিক থেকে একজন অপটিমিস্টিক পোয়েট, কারণ সে ওয়ার্ল্ডকে ভালোবাসে, ওয়ার্ল্ডের সবাইকে ভালোবাসে, সবাইকে সমান গুরুত্ব দিছে, ঈশ্বরের সান্নিধ্য চেয়েছে, এই সব কিছু, এই সমস্ত কিছুর জন্য মূলত সে একজন পোয়েট অফ অপটিমিজম এবং হচ্ছে পোয়েট অফ জয় আর কি। যে হি রেকগনাইজেস অল অ্যাসপেক্ট অফ লাইফ অ্যান্ড দ্য ইউনিভার্স টু বি ইকুয়ালি ভ্যালুয়েবল ইন পোয়েটিক সেন্স। মানে কবিতার আকারে সবাই আসলে সমান, তাই হি ফাইন্ডস ইন দ্য ইউনিভার্স বেনেভোলেন্স এন্ড হারমোনি। সে কি দেখছে, এই জগৎটাই হচ্ছে অনেক হারমোনিয়াস, ওকে, মানে অনেক সুমধুর, অনেক বিনয়, মানে সবকিছু ভালো। যে লিপ অফ গ্রাস, দ্য গ্যালাক্সি অফ স্টার্স অ্যান্ড দ্য হিউম্যান বডি আর অল মার্ভেলাস অ্যান্ড মিরাকুলাস টু। মানে সবকিছু তার কাছে সুন্দর, চমৎকার, দুর্দান্ত। হি সেলিব্রেটস অল দ্য অর্গানস অফ হিজ বডি, লাভস অল দ্য ফেসেস হি কামস অ্যাক্রস অ্যান্ড ইনভাইটস এভরিওয়ান টু জয়েন হিম অন হিস মিস্টেক জার্নি। তার মানে সে যে জার্নিটার কথা বলছে মানে হচ্ছে লাইফ টু ডেথ যে জার্নি, এই জার্নিতে সে বলছে সবাই আমাকে, মানে সবাই আমাকে ফলো করো বা সবাই আমাকে অনুসরণ করো আর কি। যে দ্য সুইটম্যান ইজ এ অপটিমিস্ট ইন দ্য সেন্স দ্যাট হি ফাইন্ডস গুড ইন অল থিংস অফ দ্য ইউনিভার্স। তার মানে বলতে পারি সে একজন অপটিমিস্ট কেন, কারণ সে সমস্ত কিছুর মধ্যে ভালো কিছু খুঁজে পাইছে। ওকে, মানে সে কখনো খারাপ কোনো কিছু বা হচ্ছে নেগেটিভিটি অনুভব করে নাই, যার ফলে তাকে বলে যে পোয়েট অফ অপটিমিজম, পোয়েট অফ জয়। ওকে, এটা একার সমস্যা আছে ভাইয়া, যে কয়জন কলেজ জয়েন করছেন, যে কেন তাকে পোয়েট অফ অপটিমিজম, পোয়েট অফ জয় বলা হয়েছে। ওকে, এরপরে হচ্ছে আমরা আজকে WBS এর পার্ট বি দিয়ে শুরু করবো। দেখেন পার্ট বি এর কোশ্চেন গুলো এখানে আছে। Wait করো একটু। কত পেজ জানি, 168। ওকে, তো দেখবেন WBS এর অনেকগুলা কবিতা
যে কোশ্চেন সেগুলো আপনাদের ফোর্থ ইয়ারও ছিল, ওকে? মানে মাস্টার্সে ফোর্থ ইয়ারের যে ইগুলো কবিতাগুলো সেখান থেকে কোশ্চেন আসছে, আপনার শিক্ষা দর্শনে দেখলেই সেটা হচ্ছে করতে পারবেন, বুঝতে পারবেন, যার ফলে আগের কোশ্চেনগুলো কিন্তু অ্যাড করা হয়েছে, ওকে? যেমন হচ্ছে ধরেন দ্য সেকেন্ড কামিং, সেইলিং টু বাইজেন্টিয়াম, তারপরে হচ্ছে আরেকটা আছে সেইলিং টু বাইজেন্টিয়াম, সেকেন্ড কামিং, ইস্টার 1916, এই সমস্ত কবিতা থেকে কোশ্চেন মাস্টার্সে আসছে, যার ফলে ওগুলো অ্যাড করা আছে। নো, আচ্ছা, তো ফার্স্টে বলা হয়েছে 1 নম্বর কোশ্চেন দেখেন 168 পেজে, হাউ ডাজ ডব্লিউ.বি.ইয়েটস এক্সপ্রেস হিজ লাভ ফর মড গান ইন দ্য পোয়েম হোয়েন ইউ আর ওল্ড। এই কবিতা কিভাবে সে তার ভালোবাসার কথা শেয়ার করছে মড গানের প্রতি আর কি, ওকে? মড গানকে হয়তো হয়তো আপনি সেটা ভালো মতোই জানেন, যেহেতু ফার্স্ট ইয়ারে পড়ছেন ওনার সম্পর্কে, সেই এ প্রেয়ার ফর মাই ডটার কবিতা, এরপরে ফোর্থ ইয়ারে পড়ছেন, আবার মাস্টার্সে তো আছে। তো বলছে ইন দ্য পোয়েম হোয়েন ইউ আর ওল্ড ডব্লিউ.বি.ইয়েটস এক্সপ্রেসেস ইজ ডিপ অ্যান্ড আনচেঞ্জিং লাভ ফর মডগান। মানে এই কবিতায় সে মডগানকে যে গভীরভাবে, মানে একেবারে স্ট্রাইকলি যে ভালোবাসে আর কি, সে ভালোবাসার কথা উল্লেখ করছে, ইভেন দো শি ডিড নট লাভ হিম ইন রিটার্ন, যদিও এই মহিলা তাকে ভালোবাসে নাই। যে দ্য পোয়েম ইজ রিটেন অ্যাজ ইফ ইয়ার্স ইজ স্পিকিং টু হার ইন দ্য ফিউচার হোয়েন শি উইল গ্রো ওল্ড অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট হার পাস্ট। মানে কবিতাটা খুব এমনভাবে উল্লেখ করছে বা বর্ণনা করছে যে ভবিষ্যতের সময় আসলে যখন কিনা এই মডগান বয়স মানে বৃদ্ধা হবে বা বয়স্ক হবে, তখন তার ধ্যান ধারণা কেমন হবে কবিকে নিয়ে সেই সাপেক্ষে। যে ইয়েটস রিমাইন্ডস আর দ্যাট মেনি মেন লাভড হার বিউটি অ্যান্ড ইউথ, হি রাইটস। মানে কবি এখানে বলছে যে হয়তো অনেক মানুষই আছে যারা তোমাকে ভালোবাসে, বাট নিরপেক্ষভাবে বা মানে এক কথায় কোনো প্রকার স্বার্থ ছাড়া ভালো একমাত্র আমিই বাসি, কবি এরকমটা বলছে। যে হাউ মেনি লাভড ইউর মোমেন্টস অফ গ্লাড গ্রেস অ্যান্ড লাভড ইউর বিউটি উইথ লাভ ফলস অর ট্রু। মানে অনেক মানুষ ভালোবাসে, বাট সবারটা আসলে ফেক ভালোবাসা, সরি, ট্রু ভালোবাসা না, অনেকটা ফলস বা ফেক ভালোবাসা আছে। যে বাট হি লাভড হার ডিফারেন্টলি, কিন্তু কবি সেটাকে ভিন্নভাবে ভালোবাসে। নট ফর হার লুকস বাট ফর হার ইনার সোল। যে আমি তোমার সৌন্দর্য দেখে তোমাকে ভালোবাসি না, বলছো আমি তোমার মন মানসিকতা দেখে তোমাকে ভালোবাসি, এবং এটা কি পার্মানেন্ট। হি সেইজ বাট ওয়ান ম্যান লাভ দ্য পিলগ্রিম সোল ইন ইউ। এখানে পিলগ্রিম সোল বলতে পবিত্র যে মানে লাভ, সেটার কথা এখানে বোঝানো হয়েছে। This means his love was spiritual, fearful, no, faithful, and eternal. Through this poem, Yeats expresses his pain and gentle sadness. তার মানে এই কবিতায় সে তার ভিলাভেটকে মানে না পাওয়ার যে আকাঙ্ক্ষা, একটু কষ্ট বা বেদনা, সেটা সে এক্সপ্রেস করছে। His love for Morgan remains pure and devoted, showing that true love values the soul more than beauty and lust even when youth fade. মানে সে বোঝাতে চাইছে যে সত্যিকার ভালোবাসা কখনোই শেষ হয় না, যদিও মানে হচ্ছে মানুষ বৃদ্ধ হয়ে যায়, সময় মানে সৌন্দর্য নষ্ট হয়ে যায়, বাট সত্যিকারের ভালো সবসময় ইটারনাল থাকে, ওকে? সেভাবেই সে মূলত মডগানের প্রতি তার যে ভালোবাসার কথা স্বীকার করছে বা এখানে বর্ণনা করছে হোয়েন ইউ আর ওল্ড কবিতায়। সমস্যা হচ্ছে এটা নিয়ে। ওকে, এরপর 2 নম্বরটা দেখেন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য নো সেকেন্ড ট্রয়। মানে এই কবিতার টাইটেলের সিগনিফিকেন্স বা তাৎপর্যটা কি আসলে, কিছু বলতেছে নাকি? ওকে, তো এখানে বলছে যে দ্য টাইটেল নো সেকেন্ড ট্রয় বাই ডব্লিউ বিয়ার্স ইজ হাইলি মিনিংফুল অ্যান্ড সিম্বলিক। দ্য পোয়েম ইজ অ্যাবাউট মডগান। এই কবিতাটা কাকে নিয়ে? ওই তার গার্লফ্রেন্ড মডগানকে নিয়ে। যে দ্য উইমেন ইয়ার্স লাভ ডিপলি বাট হু নেভার রিটার্নড হিজ লাভ। She was beautiful, proud, and passionate. Key qualities that reminded years of Helen of Troy, the legendary woman whose beauty cost Troja rare. মানে এই যে যে হচ্ছে মর্গান, তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলি ছিল, সে সুন্দরী ছিল, অহংকারী ছিল, এবং অনেক বেশি আবেগী বা প্যাশনিয়েট টাইপের ছিল। যেরকম কোয়ালিটিগুলো ওই যে হেলেন, সেই ফেরিসের যে গার্লফ্রেন্ড হেলেন, তার মধ্যেও ছিল। সুতরাং কবি এই জন্যই এই মডগানের এই বৈশিষ্ট্যগুলির অনুভব করে বা পর্যবেক্ষণ করে তার হেলেনের কথা মনে পড়ছে, যে হেলেনের জন্য ট্রয় নগরী ধ্বংস করে দিয়েছিল গ্রিকরা। ওকে, তো হচ্ছে এরপর বলছে যে ইয়েটস কম্পেয়ার্স মডগান টু হেলেন বিকজ আর বিউটি অ্যান্ড ফায়ারি স্পিরিট অলসো কস্ট ইমোশনাল অ্যান্ড সোশ্যাল টার্মোইল। মানে ইয়েটস এখানে মডগানকে হচ্ছে হেলেনের সাথে কম্পেয়ার করে, যেমন এখানে বলছে যে হেলেনের জন্য যেমন ট্রয় নগরী ধ্বংস হচ্ছিল, একই রকম এই যে মডগান, তার জন্য কবির লাইফ, আরো অনেকের জীবন শেষ হয়ে যাচ্ছে। যেমন আমরা ফোর্থ ইয়ারে পড়েছিলাম সেই ইস্টার 1916-এ, যে উনি মডগান, সে হচ্ছে রাজনৈতিক একজন ব্যক্তি ছিল আর কি। তো উনি লোকজনদেরকে উস্কে দিচ্ছিল বিপ্লব করার, যদিও সেটা ভালো ছিল, বাট উস্কে দিচ্ছিল আর কি, ওকে? যার ফলে অনেক লোকজন মারা যায়, তাই বলা হয়েছে এখানে আর কি। যে হি রাইটস হোয়াই হোয়াট কুড শি হ্যাভ ডান
being what she is. This shows that Maud's proud and noble nature made her act strongly, even if it led to conflict. তার মানে এখানে মর্গানকে অহংকারী বলা হয়েছে, ওকে, যে সে মানে বেপরোয়া বা র্যাশ অনেক কাজ করে যেগুলো আসলে ভালো না, ওকে, তবে যদি তার মনে যেটা লয় সেটাই সে করে, এরকম টাইপ। যে অলদো So although the title No Second Troy means that Morgan's power and beauty could have destroyed another city like Troy, there is no second Troy left to burn. মানে এখানে বলছে যদিও কবিতার টাইটেল আসলে ইন্ডিকেট করা হয়েছে যেমন হেলেনের জন্য ফার্স্ট ট্রয় নগরী ধ্বংস হয়েছিল, এখন এই যে যেহেতু মর্গানকে হেলেনের সাথে কম্পেয়ার করা হয়েছে, তার মানে হতে পারে মর্গানের জন্য সেকেন্ড ট্রয় ধ্বংস হতে পারে। মানে এখানে কবি জাস্ট একটা অনুমান, মানে একটা রূপকের আশ্রয় এটা বলছে, মানে যদিও এখানে ওরকম কোনো কি বলে যে ট্রয় নগরী আর ই নাই আর কি, বাকি নাই আর কি, তাই বলছে। ইট সিম্বলাইজেস দ্যাট হার গ্রেটনেস বিলংস টু অ্যানাদার এজ, অ্যান এজ অফ হেরোইজম অ্যান্ড ট্রাজেডি। তার মানে কবি আসলে বলছে যে এই যে যে হচ্ছে হেলেনের সৌন্দর্য, এটা আসলে কি অন্য এই যে বিলং করে, মানে এটা আগে ছিল আর কি, ওকে। এবং এটা হচ্ছে কি এই যে যে মানে যে এই যে ছিল সেই একিলিস, পেরিস, হেক্টর এদের মতো অনেক বড় বড় যোদ্ধারা ছিল যারা যুদ্ধক্ষেত্রে হেরোইজম দেখাইছে এবং তাদের জীবনগুলো ট্রাজিক্যালি শেষ হয়েছে, তাই। So thus the title highlights Morgan's classical beauty, destructive passion and years deep admiration mixed to each other. মানে এই কবিতার টাইটেল যে নো সেকেন্ড ট্রয়, এখানে নো সেকেন্ড ট্রয় ওয়ার্ডের মাধ্যমে সেই যে যে মর্গানের সৌন্দর্য এবং সেই সৌন্দর্যের জন্য হয়তো সেকেন্ড ট্রয় হইতেও পারে, ওকে। এটা মানে তার সৌন্দর্যটা কেমন ডিস্ট্রাকটিভ বা ভয়ানক সেইগুলোকে মূলত সিম্বলাইজ করা হয়েছে এবং কবি সেগুলোর জন্য শোকাহত আর কি, মানে তার যে সরোটা এক্সপ্রেস করছে। এ হচ্ছে নো সেকেন্ড ট্রয় কবিতা টাইটেলের যে সিগনিফিকেন্সটা। কারো সমস্যা আছে এটা নিয়ে? এরপর 3 নম্বরটা দেখেন ভাইয়া, হাউ ডাজ ইয়েটস এস্টিমেট মর্গান ইন নো সেকেন্ড ট্রয়, মানে এই কবিতায় সে মর্গানকে কিভাবে বর্ণনা করছে বা কিভাবে মূল্যায়ন করছে। এখানে বলছে, in the poem No Second Troy, W.B. Yeats reflects on his admiration and frustration with Mordgan, মানে এই কবিতায় সে মর্গানের প্রতি যেমন তার যে সম্মান সেটা দেখাইছে, আবার তার যে মানে ফ্রাস্ট্রেশন আর কি সেটা হচ্ছে শো করছে বা দেখাইছে। So the woman he loved deeply, he sees her as beautiful, passionate, and strong-willed, but also as someone whose energy can cause destruction. মানে এখানে বলছে যে মর্গান অনেক সুন্দরী, ভালো, সবকিছু ঠিক আছে, বাট তার সৌন্দর্যের জন্য অনেক ডিস্ট্রাকশন নেমে আসতে পারে। Yes, compares her। হ্যাঁ ভাইয়া, কোনটা ভাইয়া? কোন লাইনে? প্যাশনেট, প্যাশনেট। ও আচ্ছা, আচ্ছা। স্ট্রং মানে শক্তিশালী, উইল্ড মানে ইচ্ছা, মানে সে অনেক যে দৃঢ় প্রতিজ্ঞ টাইপের সে, তাই বলছে। হ্যাঁ, আচ্ছা। কোন লাইনে ছিলাম? হ্যাঁ, যে ইয়েটস কম্পেয়ারস হার টু হেলেন অফ ট্রয় হুজ বিউটি লেড টু দ্য ট্রোজান ওয়ার। মানে এখান থেকে হেলেনের সাথে কম্পেয়ার করেছে যেহেতু হেলেনের জন্য একটা যুদ্ধ লাগছিল। তো ওনাকে মানে উনিও যদি সুন্দরী, অহংকারী, সুতরাং ওনার জন্য হইতে পারে এরকম কিছু। যে শোয়িং দ্যাট গনস চার্ম অ্যান্ড ইন্টেন্সিটি আর বোথ ফ্যাসিনেটিং অ্যান্ড ডেঞ্জারাস। তার মানে সে বলছে কি যে মর্টগনের সৌন্দর্য মানে এক একে তো হচ্ছে আকর্ষণীয় বা আগ্রহ উদ্দীপক, আবার সে আগ্রহের জন্য কি হয় ধ্বংস ডেকে নিয়ে আসে সেই হেলেনের মতো আর কি। যে why should I blame her that she filled my days with misery, or that she would of late have taught to ignorant men most violent। মানে এখানে দেখেন লাস্ট লাইনে বলা হয়েছে যে সে ইগনোরেন্ট লোককে ভায়োলেন্ট ওয়ে শিখাইছে, মানে সে এটা এই লাইন দ্বারা বোঝানো হয়েছে যে সে আয়ারল্যান্ডের সাধারণ লোকজনদেরকে বিপ্লবের কথা বলছে আর কি, উস্কে দিছে তাই। The Yeats admires her dedication to political causes and ideals, recognizing her courage and fiery। মানে ইয়েটস বলছে হ্যাঁ তোমার যে হচ্ছে রাজনৈতিক দক্ষতা আছে বা আইডিয়াল আছে এগুলো যে বেশ ভালো, বাট তুমি সেগুলা যে জন্য ইউজ করতেছো যেভাবে সেটা আসলে আইডিয়াল না। যে yet he also feels pain and helplessness at her nature brings chaos and disappointment। মানে তার যে আচার আচরণ চলাফেরা এগুলো কবিকে কি মানে তাকে কেইওস বা বিশৃঙ্খলা মধ্যে ফেলে দিচ্ছে বা তাকে মনে করিয়ে দিচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্টের কথা। যে হি কনক্লুডস দ্যাট হার প্যাশনিয়েট ক্যারেক্টার ইজ ন্যাচারাল অ্যান্ড ক্যান নট বি ব্লেম। তো খুব এখানে বলছে যে তার মধ্যে যে এই যে মানে হচ্ছে এক কথায় লাভের যে দিকটা আছে সেটা ভালো, ওকে, কিন্তু সে যে দৃঢ় প্রতিজ্ঞ টাইপের আর কি অহংকারী এই বৈশিষ্ট্য বলি খারাপ। তার মানে এখানে মর্গানকে সে তার ভালো যে মানে হচ্ছে কোয়ালিটি বৈশিষ্ট্য সেগুলো যেমন উল্লেখ করছে, তার যে খারাপ কোয়ালিটি বৈশিষ্ট্য সেগুলোর কথা উল্লেখ করছে, তাই। যে ওয়াজ দেয়ার অ্যানাদার ট্রয় ফর হার টু বার্ন, মানে এখানে বলা হয়েছে যে তার জন্য কি অন্য একটা ট্রয় হইতে পারে কিনা, মানে অন্য একটা ট্রয় নগরী পুড়তে পারে কিনা।
In short, Yeats estimates Morgan with a mix of admiration, sorrow, and acceptance, acknowledging both her beauty and her destructive প্রতি। তার মানে এখানে মর্গানের প্রতি তার যে অ্যাডমিয়ারেশন দেখাইছে, তার প্রতি যে মানে সরো আছে, ভালোবাসার কথা স্বীকার করে নাই, সেগুলো সে যে অ্যাকসেপ্টেন্স, এগুলোর কথা সে উল্লেখ করেছে। সো এই হচ্ছে মর্গানের প্রতি তার যে এস্টিমেশন বা তার যে ভিউ পয়েন্ট। আমরা দেখেন যে হোয়াট ইজ লাপিস লাজুলি। লাপিস লাজুলি কি? হাউ ডাজ দ্য পোয়েট ইউজ লাপিস লাজুলি অ্যাজ এ টাইটেল অফ দ্য এই কবিতার টাইটেল কেন লাপিস লাজুলি হইল? আসলে লাপিস লাজুলি হচ্ছে একটা একটা কি বলে, একটা পাথর আর কি। ওকে, তো এখানে বলা আছে যে লাপিস লাজুলি যে প্রিসিয়াস ব্লু স্টোন। আচ্ছা ওয়েট, আমরা লাপিস লাজুলিটা একটু দেখি, আমি ছবি দিচ্ছি, ওয়েট করেন। লাপিস লাজুলি না, আচ্ছা আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। হ্যাঁ দেখেন, আমি লাপিস লাজুলির ছবি দিয়েছি, মানে নীল কালার, মানে গাঢ় নীল কালারের একটা স্টোন, এটাকে বলা হয় লাপিস লাজুলি আর কি। ওকে, আচ্ছা, লাপিস লাজুলি এই কবিতার নামটা হয়েছে কেন? কারণ হচ্ছে কবিকে এরকম মানে তার যে জন্মদিন, সেই তার ৭০তম জন্মদিনকে কেন্দ্র করে তাকে হচ্ছে এরকম একটা লাপিস লাজুলি মানে একটা নীল পাথর তাকে গিফট দেওয়া হয়েছিল আর কি, এবং যেখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্যাবলী খোদাই করা ছিল। তো মেইনলি কবি এই যে যে সুন্দর সুন্দর দৃশ্যাবলী খোদাই করা, এইটাকে একটা ইন্সপিরেশন হিসেবে সে, তার ধারণাটা এরকম যে আমরা আধুনিক মানুষরা যে ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছি, মানে একে অপরের এগেনস্টে হিংসা, ক্রোধ, যুদ্ধ, এগুলাতে লিপ্ত হয়েছি। ওকে, বাট যদি আমরা এইরকম মানে শিল্পের প্রতি এইরকম মানে হচ্ছে ধ্বংসযজ্ঞবাদী শিল্পের প্রতি মনোযোগী হই, তাহলে বরঞ্চ একটা ভালো একটা লাইফ লিড করতে পারো, বা এক কথায় যে মানব জীবনের চাইতে বরঞ্চ এই শিল্পটা আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো যুগ যুগ ধরে মানুষকে ইন্সপারেশন দিয়ে আসছে। তো এই হচ্ছে মূলত লাপিস লাজুলি কবিতার মেইনলি এখানে মানুষের জীবনের চাইতে শিল্পকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, স্পেশালি ওই যে যেমন এখানে লাপিস লাজুলি পাথরের কথা বলা হয়েছে সেটাকে। ওকে, আচ্ছা, আরেকটু স্পষ্ট হবে না এই কোশ্চেনটা পড়লে? দেখেন এখানে কি বলছে যে লাপিস লাজুলি ইজ এ প্রিসিয়াস ব্লু স্টোন দ্যাট হ্যাজ বিন ভ্যালুড ফর ইটস বিউটি অ্যান্ড রেয়ারিটি সিন্স এনশিয়েন্ট টাইমস। মানে এক কথায় এটা খুব মূল্যবান একটা ধাতু আর কি, যেমন আপনারা হীরা, জহরত, মণি, মুক্তা, পান্না, চুনি, এগুলোর নাম শুনছেন, ওরকম টাইপের। যে ইট সিম্বলাইজেস পিউরিটি, আর্ট অ্যান্ড হিউম্যান অ্যাচিভমেন্ট, মানে এগুলা লাপিস লাজুলি এগুলো সিম্বলাইজ করে। যে অফেন ইন্সপায়ারিং আর্টিস্টিক অ্যান্ড আর্টিস্ট অ্যান্ড থিঙ্কার, যেগুলো কি করে, এই যারা আর্টিস্ট বা থিঙ্কার এদেরকে সবসময় ইন্সপায়ার মানে কি ইন্সপায়ার করে, উৎসাহ করে, মানে উৎসাহ দেয় আর কি, উৎসাহী করে। যে দ্য পোয়েট ডব্লিউ.এইচ. অর্ডেন ইউজেস লাপিস লাজুলি, এখানে লাপিস লাজুলি কি ডব্লিউ.এইচ. অর্ডেনের? তাহলে মনে হয় এখানে ভুলে চলে আসছে সম্ভবত আর কি। আচ্ছা যাই হোক, দ্য পোয়েট ডব্লিউ.এইচ. অর্ডেন ইউজেস লাপিস লাজুলি অ্যাজ দ্য টাইটেল অফ হিস পোয়েম টু রিপ্রেজেন্ট দ্য এন্ডিউরিং বিউটি অফ আর্ট অ্যান্ড হিউম্যান ক্রিয়েটিভিটি। তার মানে এই কবিতায় ওই লাপিস লাজুলির উপরে যে সুন্দর সুন্দর খোদাই করে যে চিত্রকর্ম করেছিল সেইগুলোর কথা সে এখানে উল্লেখ করছে আর কি, এবং যেগুলো আসলে আমাদেরকে ইন্সপিরেশন দেয়। তাই ইভেন ইন টাইমস অফ সাফারিং অ্যান্ড ডিস্ট্রাকশন, মানে অনেক, যদি মনে করেন উদাহরণস্বরূপ আমরা বললাম যে আমরা ভয়াবহ একটা যুদ্ধের মধ্যে আছি, তখন আমাদের হাতে এমন একটা কিছু আছে যেগুলো দেখে ভালো লাগছে। ওকে, হয়তো ভালো লাগার ফলে আমরা কোনো একটা কাজ করলাম, যার ফলে হচ্ছে মানে একটা কোনো কিছু পরিবর্তন আসলো। তার মানে দেখেন এখানে আর্ট বা শিল্প হচ্ছে কি আমাদের ইন্সপিরেশনের সোর্স। জাস্ট এখানে লাপিস লাজুলি কিরকম
In the poem, Odin contrast the calm eternal world of art with the chaotic violent world of humans, মানে এই যে মানব জীবনের সাথে ওই যে শিল্পের যে একটা জগৎ আছে সেটাকে কম্পেয়ার করা হয়েছে। So he writes about scenes of war, death and cruelty, যে against the ruined wall, the gasping dead, the nude, the shattered, the torn, the burned. Yet the poet shows that art like lapis lazuli can preserve beauty and meaning, মানে কই বলছে এই ধ্বংসযজ্ঞের মধ্যে আসলে কি সৌন্দর্য ধরে রাখা সম্ভব কিভাবে, আর্ট বা শিল্পের মাধ্যমে। So let the scholars puzzle over the symbols. We know that art endures though the world suffers. Thus, the title Lapis Lazuli reflects hope, the permanence of art, and human resilience, reminding readers that creativity and beauty survive even amid human tragedy. তার মানে এই কবিতার টাইটেলটা আসলে কেন ইউজ করা হয়েছে? এখানে লাপিস লাজুলি হচ্ছে একটা পাথরের নাম, বাট এখানে মূলত এই পাথরটা কিসের সিম্বল? এই যে আর্টের যে পারমানেন্স অথবা মানুষের যে ধ্বংসযজ্ঞের মধ্যে আসলে আর্ট টিকে থাকতে পারে ইন্সপিরেশনের সোর্স হিসেবে, সেইটার একটা সিম্বল। সুতরাং সেই জন্যই মানে সেই ইন্সপিরেশন সোর্সকে বোঝানোর জন্য মূলত কবি এই কবিতার টাইটেল হিসেবে লাপিস লাজুলি ইউজ করছে, ওই যে সেই যে ইটা কি পাথরের নাম অনুসারেই। এটা নিয়ে সমস্যা আছে? কে বলছে? সম্ভবত হচ্ছে নাম জানি কি, মরিয়ম। সমস্যা আছে ভাইয়া? ওকে, 5 নাম্বারটা দেখেন যে হাউ ডাজ ইয়েটস ক্রিয়েট এ মিক্সচার অফ হিস্ট্রি মিথ অ্যান্ড ভিজন ইন দ্য পোয়েম লিডার অ্যান্ড দ্য সোয়ান, মানে এই কবিতায় কোন মিথোলজি ইউজ করা হয়েছে এটা আলোচনা করো। তো বলছি ইন দ্য পোয়েম লিডার অ্যান্ড দ্য সোয়ান ডব্লিউ ইয়েটস কম্বাইন্স হিস্ট্রি মিথ অ্যান্ড হিজ ওন ভিজন টু শো অ্যান ইম্পর্ট্যান্ট মোমেন্ট ইন গ্রিক মিথোলজি, মানে এই কবিতা গ্রিক মিথোলজির আঙ্গিকে লেখা, তো ইয়েটস তাই এখানে শো করছে। দ্য পোয়েম টেলস দ্য স্টোরি অফ জিউস, এই কবিতা কি জিউসকে নিয়ে লেখা বা এখানে জিউসের স্টোরি আছে। দ্য কিং অফ দ্য গডস, মানে সে কে আমরা জানি গ্রিক মিথোলজির মেন গড জিউস, who comes as a কি সোয়ান and attacks লিডা a mortal queen, মানে সে কি এই যে যে জিউস সে একটা রাজহাঁস হয়ে সে দুনিয়াতে আসে এবং এই যে লিডা যে কিনা একজন রানী ছিল তাকে আক্রমণ করেছে যখন সে বেদ বা গোসল করতেছিল সেই অবস্থায়। দিস মিথ ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট লিডস টু দ্য বার্থ অফ হেলেন অফ ট্রয় হুজ লেদার অ্যাবডাকশন স্টার্টেড দ্য ট্রোজান ওয়ার, এবং এই যে যে হচ্ছে লিডার সাথে জিউস মানে রাজহাঁস হয়ে আসছে এবং তাকে জোর করে রেপ করছে, যার ফলেই কিন্তু হচ্ছে ওই যে যে লিডার মধ্যে মানে আহ যে দুই যে তার দুইটা বাচ্চা জন্ম হয়েছে, হেলেন আর আপনারা ফোর্থ ইয়ারে পড়ছেন যে ক্লাইড মিনিস্ট্রা, এই দুইজনই কিন্তু লিডা আর হচ্ছে এডার ওই যে জিউস ওর মানে হচ্ছে অবৈধ সন্তান আর কি, যার ফলে কিন্তু ট্রোজান যুদ্ধের পরবর্তীতে আমরা জানি সূচনা হয়, মানে যেটার ফলশ্রুতিতে বা এখান থেকে মেইনলি সব শুরু। So yes, it describes that event vividly. যে a sudden blow, the great wings beating still above the staggering girl, her thigh pierced by the dark waves of the fan. মানে এখানে staggering girl বলতে হচ্ছে ওই যে যে লিডার তার কথা বলে, মানে এক কথা সে অসহায়ের মতো ছিল সেই জিওসের কাছে আর কি, তাই বলছে যে through this lines it gives us a clear picture of the myth and also makes it feel real and immediate, তার মানে সে এখানে মিথোলজিকে বাস্তবিকভাবে উপস্থাপন করছে যে he also shows its historical importance as this act leads to a great events in human history, এবং সে বলছে এই ঘটনার ফলে কতটা মানে মানব জগতে পরিবর্তন আসছে, মানে এখানে গ্রিক যে মিথোলজি সেটাকে যদি সত্যি ধরা হয় তাহলে আমরা কিন্তু অনেক যেমন সেই হচ্ছে কি একিলিস, হেক্টর, পেরিস, ক্লাইটেমেনেস্ট্রা, তারপরে হচ্ছে আর আগামেমনন, এদের লাইফে অনেক যে চেঞ্জ আসে, সে যে যে দুর্ভোগ মানে হচ্ছে কি বয়ে নিয়ে আসে সেই সমস্ত যে কথাবার্তা বলা হয়েছে আর কি। তার মানে এই যে যে মিথোলজিক্যাল স্টোরিটা, ওকে, এটা কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে, কারণ এইটার মাধ্যমেই যত প্রকার ওখানে কেয়স বা ঝামেলা সেই যুদ্ধ যুদ্ধ সবকিছু শুরু হয়েছিল, যে সেই ট্রয় নগরে ধ্বংস হয়ে গেছে হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। আচ্ছা কোন জায়গায় ছিলাম, যে এটা না, যে হি রাইটস ডিড শি পুট অন হার অন হিজ নলেজ উইথ হিজ পাওয়ার বিফোর দ্য ইনডিফারেন্স বেক কুড লেট হার ড্রপ হিয়ার ইয়ার্স মিক্সেস দ্য মিথিক্যাল স্টোরি উইথ ইটস ইফেক্ট অন হিউম্যান হিস্ট্রি, মানে এখানে সে ইয়ার্স আলোচনা করছে যে মিথোলজিক্যাল স্টোরির জন্য আসলে মানব জীবনে কতটা ঝামেলা শুরু হয়েছিল, যে ক্রিয়েটিং এ ভিজন হোয়ার ওয়ান মোমেন্ট অফ দ্য গড চেঞ্জেস দ্য কোর্স অফ দ্য ওয়ার্ল্ড, যেমন এখানে বলা হয়েছে যারা গড বা ঈশ্বর তাদের একটু খেয়াল খুশি মানে একটু খেয়াল খুশির জন্য কি সারা দুনিয়ায় মানে এরকম ভয়াবহ পরিবর্তন চলে আসে বা হচ্ছে হয়ে যায় আর কি। ইন শর্ট ইটস ব্লেন্ডস মিথ হিস্টোরিক্যাল কনসিকুয়েন্স অ্যান্ড ইস ইমাজিনেশন, showing how a single mythic act can have
লাস্টিং ইফেক্ট অন হিউম্যান লাইফের মিথ্যা, মানে এখানে বলতে পারে যে ডব্লিউসি আসলে কি মিথোলজিক্যাল স্টোরি ইউজ করছে এবং বোঝানো হয়েছে বা বোঝাতে চাইছে সেই স্টোরির ফলাফলটা আসলে কতটা ভয়াবহ ছিল, যার ফলে ট্রয় নগরের মতো মানে যে শহর আর কি সেগুলো টোটালি ধ্বংস হয়ে গেছে আর কি। এই হচ্ছে মিথ এবং হিস্টোরির যে মিক্সচারটা আর কি কিভাবে সে দেখাইছে এই কবিতায় লেড অ্যান্ড দ্য সোয়ান। 6 নম্বরটা দেখেন। ওকে, 6 নম্বর কি বলা হয়েছে, হোয়াট আর দ্য প্রেয়ার্স অফ দ্য পোয়েট ফর হিজ ইনফ্যান্ট ডটার। এটা আপনারা এর আগেও পড়ছেন, ফার্স্ট ইয়ার পড়ছেন, যে প্রেয়ার এই কবিতা কবি আসলে কোন প্রেয়ারটা করছে তার মেয়ের জন্য ঈশ্বরের কাছে। যেখানে বলছে দ্য পোয়েট প্রেইজ ইন দ্য পোয়েম ফর ডটার দ্যাট হিজ ডটার উইল বি রিজনেবলি বিউটিফুল অ্যান্ড হ্যাভ এ সিকিউর ইনোসেন্ট অ্যান্ড ওয়েল অর্ডারেড লাইফ রুটেড ইন মেরিজ হোম অ্যান্ড ট্র্যাডিশনাল ভ্যালুস, মানে তার মেয়ের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি থাকবে। এখানে সেগুলো নিচে পয়েন্ট আকার আছে একবারে। দেখেন কি বলছে, হি প্রেইজ দ্যাট শি প্রাইমারিলি বিকামস কোর্টিয়াস, মানে সে যেন তার মধ্যে যেন বদান্যতা থাকে বা সৌজন্য বোধ থাকে, মিনিং কাইন্ড গ্রেভ গিভিং অ্যান্ড থটফুল। ওকে, মানে সে যেন তার মধ্যে যেন এই বৈশিষ্ট্যগুলি থাকে আর কি। যে হি প্রেইজ দ্যাট শি কিপস হার থটস টু হারসেলফ অ্যান্ড অ্যাভয়েডস স্ট্রাটলিং কোয়ারেলস, মানে সে sorry, যেখানে কি বলা হয়েছে, হি প্রেইজ দ্যাট শি কিপস হার থটস টু হারসেলফ, মানে সে তার চিন্তা ভাবনাগুলো নিজের মধ্যেই রাখবে, মানে একাতে কারোর সাথে যেন বিতর্ক বা ঝগড়ায় লিপ্ত না হয়, তাই বলছে। এরপর কি বলছে, অলদো he lives in a world in which people seem to be increasingly dominated by hatred, the speaker hopes his daughter can avoid that trait, মানে সে খুব এখানে বলছে আমি বা আমরা এমন একটা জগতে বসবাস করছি যেখানে মানে লোকজনদের একে অপরের মধ্যে কি আছে বা একে অপরের প্রতি কি আছে, হ্যাট্রেড বা ঘৃণা আছে। তবে খুবই এক্সপেক্ট করছে তার মেয়ের মধ্যে যেন এই বৈশিষ্ট্য, এই যে হ্যাট্রেড করা, এই বৈশিষ্ট্য যেন না থাকে। এবার বলছে দ্য স্পিকার envisions his daughter marrying into a family ruled by tradition and old-fashioned versus where all accustommated ceremonies, এছাড়া সে এক্সপেক্ট করছে তার মেয়ের বিয়েটা যেন একটা ধনী পরিবারে হয়, কারণ ধনী পরিবারে কি থাকে, এরকম হচ্ছে কালচার বা সেরেমনিগুলো মেনটেন করে আর কি। ওকে, মানে যারা একটু বেশি মার্জিত তারা ওইরকম যে ফর্মাল লাইভলিহুড লিড করে, ইতিহাস ঐতিহ্য ধরে রাখে, তাই innocence and beauty he states flourish in the context of this kind of ordered life, কারণ এই অর্ডার লাইফে মূলত ইনোসেন্স বিউটি থাকে। যে দিস পোয়েম দ্য পোয়েম অলসো এমফাসিস অন দ্য ইম্পর্টেন্স অফ বিউটি ওভার ইন্টেলেক্ট, ইনোসেন্স এন্ড সাবমিসিভ ভার্সেস, এছাড়া সে মানে খুবই এখানে বলছে তার মেয়ের সৌন্দর্য থাকবে কিন্তু অতিরিক্ত না আর কি। ওকে, যে অ্যাকর্ডিং টু ইয়ার্স এ উমেন্স চিফ ডেস্টিনি ইজ ম্যারেজ, মানে খুবই বলছে যে একটা মহিলার আসল উদ্দেশ্য কি বিয়ে। হাউএভার ইট এমার্জেস আউট অফ এ লঙ্গিং ফর সিকিউরিটি ইন এ ওয়ার্ল্ড দ্যাট সিম টু হ্যাভ গন আউট অফ কন্ট্রোল, মানে এখানে বলছে যে সুতরাং সে ওই রকম একটা জগৎ চাইবে। ওকে, মানে যে জগৎটা আসলে হচ্ছে মানে একেবারে সে যেন পুরোপুরি কন্ট্রোল করে না রাখে বা তাকে যেন কেউ কন্ট্রোল করে, মানে সবকিছু যেন ভারসাম্যপূর্ণ থাকে, সেও যেন কারো কন্ট্রোলে পুরোপুরি না থাকে, আবার সেও যেন কাউকে পুরোপুরি কন্ট্রোল করে না রাখে। তাই the speaker of a prayer for my daughter makes what might seem like a strange request. He wants his daughter to be blessed with beauty but not too much beauty. সে বলছে আমার তার মেয়ে সুন্দর থাকে কিন্তু সেটা অতিরিক্ত পরিমাণে না, টু বি অ্যাট্রাকটিভ টু মেন, কারণ যদি অতিরিক্ত সৌন্দর্য থাকে তাহলে সে অহংকারী হয়, যে বাট নট সো অ্যাট্রাকটিভ দ্যাট মেন বিকাম ডিস্ট্রট, মানে সে যেন এতটা সুন্দরী না হয় যে পুরুষ মানুষ হচ্ছে মানে যে তাকে দেখে এরকম ডিস্ট্রট অথবা পথভ্রষ্ট হয়ে যায়। এট দ্য সাইট অফ হার অর দ্যাট শি হারসেলফ ক্যান নট স্টপ লুকিং ইন দ্য মিরর, অথবা এমনও যেন না হয় যে সে এতই সুন্দর যে সারাদিন শুধু আয়নাই দেখে। ওকে, তো এই বৈশিষ্ট্য বলে মানে সে তার মেয়ের জন্য এক্সপেক্ট করছে এই কবিতাতে। আচ্ছা, এরপরে আছে কোনটা, 7 নাম্বার, হোয়াট ডাজ বাইজেন্টিয়াম স্ট্যান্ড ফর ইন ডব্লিউবিএস পোয়েম, মানে তার কবিতায় বাইজেন্টিয়াম আসলে কিসের সিম্বল সেটা আলোচনা করো। তো বলছে বাইজেন্টিয়াম ইজ দ্য ওল্ড নেম অফ কনস্টান্টিনোপল অর ইস্তাম্বুল, দ্য ক্যাপিটাল অফ দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য রোমান এম্পায়ার, মানে কি বলছে বাইজেন্টিয়াম আসলে কি, এটা হচ্ছে রোমান এম্পায়ার আগে ছিল আর কি, মানে রোমান সাম্রাজ্য, মানে বর্তমানে সেটাকে আমরা বলি ইস্তাম্বুল। ওকে, তো সেটার রাজধানী ছিল কনস্টান্টিনোপল, সেটির পুরাতন নাম হচ্ছে বাইজেন্টিয়াম। তার মানে বর্তমানে যেটা ইস্তাম্বুল, আগে যখন সেটা রোমান এম্পায়ার অন্তর্ভুক্ত ছিল তখন সেটার নাম ছিল কনস্টান্টিনোপল, সেইটারই পুরাতন নাম আছে বাইজেন্টিয়াম।
তো বলছে বাইজেন্টিয়াম ইন ডব্লিউ.বি.এর পোয়েম সেইলিং টু বাইজেন্টিয়াম symbolizes an ideal country of culture, art and wisdom, a place out of time and nature or a world of art and philosophy। মানে তার কবিতায় বাইজেন্টিয়াম কি আর্ট এবং কালচারের একটা সিম্বল আর কি। ওকে, মানে সেখানে আসলে বয়স কারো ধার ধারে না, এক কথা সেখানে সবকিছু অনেক পবিত্র টাইপের, তাই। ওকে, যে the poem Byzantium is also symbolizes of the need of suffering and purification। এছাড়া এই বাইজেন্টিয়াম কবিতা আসলে কি পিউরিফিকেশনেরও সিম্বল, কারণ এই সেইলিং টু বাইজেন্টিয়ামে এই যে যে কবিতাটা আছে আমরা সেখানে দেখছি কই বলছে তার বয়স হয়ে গেছে, সুতরাং সে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারতেছে না, যার ফলে সে এখন এমন একটা জায়গায় চলে যাবে জার্নি করে যেখানে তাকে মূল্য দেওয়া হবে, এবং সেই জায়গাটা হচ্ছে বাইজেন্টিয়াম, কারণ সেখানে সে পিউর মানে হচ্ছে সে পিউরিফাই হবে, পিউরিফাই হয়ে সে গডের সান্নিধ্য লাভ করতে পারবে, অমরত্ব লাভ করতে পারবে, তাই। So this poem by W. Beers uses an extended metaphor of sailing journey to represent the spiritual journey of an old man seeking peace and acceptance। ওই যে সেই আগের কথাটাই, যে সেখানে একটা জার্নি করবে এবং সে মানে জার্নিটা করবে কোন উদ্দেশ্যে, স্পিরিচুয়াল জার্নি করবে হচ্ছে পিস এবং অ্যাকসেপ্টেন্সের উদ্দেশ্যে, মানে শান্তি খোঁজার জন্য আর কি। The Byzantium is the embodiment of a calm and peaceful place for someone who is weary of everyday life and longs for a place of safety। মানে বাইজেন্টিয়াম এমন একটা আদর্শ জায়গা যেখানে আসলে মানে এরকম দৈনন্দিন জীবনে কোনো আকাঙ্ক্ষা চাহিদা এগুলা নাই আর কি, একটা সেফ জায়গা আর কি, তাই। যে being in the grip of old age, the poet finds that Ireland, where he happens to be living at present, is not suited to him because all living creatures are there are given to the enjoyment of sexual and sensual pleasure alone, for who is the poet old and incapable of। তো কবির কাছে মনে হয়েছে সে বর্তমানে যে আয়ারল্যান্ডে যেখানে আছে এখানে লোকজন আসলে কি বেশি ভোগবাদী, তারা বেশি এরকম সেন্সুয়ালিটিতে লিপ্ত, কিন্তু কবির বয়স হয়ে গেছে, মানে তার মধ্যে আর ওইরকম চাহিদা বা ওইরকম কোনো আকাঙ্ক্ষা নাই। ওকে, সুতরাং সে এখন এই সময়ের সাথে বা অবস্থার সাথে তাল মিলিয়ে চলতে পারছে, যার ফলে সে একটা জার্নি করতে চায়। সে জার্নি করবে কোথায়? বাইজেন্ট যে বাইজেন্টিয়াম সেখানে, এবং ওখানে গিয়ে সে তার সোলটাকে পিউরিফাই করবে আর কি, তাই। যে that is why he wants to evoke Byzantium to live peacefully। যে the poet in that mystical state destroys all the differences between life and death। তার মানে সে আসলে এই জার্নির মাধ্যমে কি জীবন এবং মৃত্যুর মধ্যে যে পার্থক্য সেগুলোকে পুরো শেষ করতেছে আর কি। যে he is both living and dead, কি আছে, dead in the world and living in the world of visit। মানে সে একাধারে জীবিত একাধারে মৃত, কারণ এখানে বলা হয়েছে যে এই যে যে হচ্ছে দুনিয়াবী জীবন, এই দুনিয়াবী জীবনে সে যেন ডেড হয়ে আছে, মানে তার মধ্যে কোনো আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা নাই, তাই। আর যে স্পিরিচুয়াল জগৎ সেখানে সে জীবিত আছে, মানে তার মধ্যে ঈশ্বর সান্নিধ্য পাওয়ার একটা আকাঙ্ক্ষা আছে, তাই। So the golden bird sings to the poet of the eternal reality and its glory instead of the fury and mire of mundane existence। মানে এখানে বলছে যে তাকে যেন এই দুনিয়াবী জীবন থেকে নেওয়ার জন্য সেই যে গোল্ডেন বার্ড সে যেন তাকে গান গেয়ে আহ্বান করতেছে, মানে গোল্ডেন বার্ড বলতে এখানে ফেরেশতাদের কথা বলা হয়েছে মূলত। যে সো অ্যাকর্ডিং টু দ্য পোয়েট বাইজেন্টিয়াম স্ট্যান্ডস ফর দ্য সোলস পারগেট। বলতে পারি বাইজেন্টিয়াম আসলে কি এখানে মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে, বিশুদ্ধ করে এমন একটা জায়গা। ওকে, হচ্ছে ডাব্লিউবিএস কবিতা বাইজেন্টিয়াম আসলে কোনটাকে সিম্বলাইজ করে, এটা নিয়ে সমস্যা আছে। তো আজকে এতটুকুই থাকবে, যে 7টা পার্ট বি পড়াইলাম আর পার্ট সি একটা পড়াইছে বোধ, এগুলা ভালো মতো কমপ্লিট করিয়েন। নেক্সট ক্লাস আগামীকালকে, আগামীকালকে এরপরে 2টা পার্ট বি আছে, এগুলো শেষ করে ডাব্লিউবিএস এর পার্ট সি দিয়ে শুরু করবো। এখন একটু ভালো ভাইয়া, আগে বেশ অসুস্থ ছিল, অনেকটাই অসুস্থ ছিল, মানে ওর হচ্ছে জন্মের ডেট ছিল 22 তারিখে, বাট